হয়তো সমালোচিত, কখনো হয়তো প্রশংসিত, কিন্তু আলোচনার বাইরে তিনি কখনো থাকেননি। শামীম ওসমান আজকে আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। জনাব শামীম ওসমান, আপনাকে আমাদের অনুষ্ঠানে পেয়ে আমরা আপনাকে আমরা কি বলবো, আমরা খুবই উৎফুল্ল এবং আমরা অনেকগুলো বিষয় নিয়ে আপনার কাছে জানতে চাইবো। আপনাকে আমাদের অনুষ্ঠানে আবারও জি ধন্যবাদ খালেদ ভাই। আপনি আমাকে মনে করে আপনাদের এই একটি অত্যন্ত জনপ্রিয় চ্যানেলে বাইরে থেকেও মনে করেছেন, এই জন্য আমিও আমার পক্ষ থেকে আপনাদের কৃতজ্ঞতা জানাচ্ছি এবং যারা এই অনুষ্ঠান দেখছেন এবং দেখবেন তাদের সকলকে আমি আমার সালাম জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি এবং দোয়া জানাচ্ছি। শামীম ভাই, গত কয়েকদিন ধরে যেটা হয়েছে যে আমাদের প্রধান সংবাদে পরিণত হয়েছে ধর্ষণ এবং এই সংক্রান্ত সহিংসতা। একজন সংসদ সদস্য হিসাবে আপনি এজন্য কোনো দায় অনুভব করেন কিনা? আপনি বক্তৃতায় বলেন আপনার চেয়ে বড় মাস্টার আর নাই, অন্য দলকে সামলাতে পুলিশ বা অন্য বাহিনীর দরকার নাই আপনার। আপনি তো একা নন, নিশ্চয়ই বাংলাদেশের সবগুলি জায়গায় আপনার মতো এরকম, আমি যদি মাস্টার শব্দটি ব্যবহার নাও করি, এরকম রয়েছেন। তারপরও এই ধর্ষণ এবং এই সংক্রান্ত সহিংসতা কেন হচ্ছে? সংসদ সদস্য হিসেবে আপনার দায়। খালেদ ভাই, আমি প্রথমেই আপনাকে বিনয়ের সাথে বলতে চাই, আমি এখানে সংসদ সদস্য হিসেবে কথা বলতেই চাচ্ছি না। আমি বলতে চাচ্ছি যে একজন সাধারণ মানুষ হিসাবে, একজন কন্যার বাবা হিসাবে, একজন মায়ের সন্তান হিসাবে, একজন স্ত্রীর স্বামী হিসাবে, একজন বোনের ভাই হিসাবে। এবং আমি মনে করি আমি আর আপনার অনুভূতির মধ্যে এখানে কোনো পার্থক্য নাই, যারা আমরা মনুষ্যত্ব নিয়ে চলি। আপনি আপনার জায়গা থেকে মনুষ্যত্ব নিয়ে আজকে এই ব্যাপারে লড়াই করছেন, কথা বলছেন। আমি আমার জায়গা থেকে মনুষ্যত্ব নিয়ে এই জায়গায় লড়াই করছি। আর সেই মনুষ্যত্ব থেকে একজন পুরুষ হিসাবে আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি সারা পৃথিবীতে এবং বিশেষ করে বাংলাদেশে যারা ধর্ষিত হয়েছেন এই পুরুষ সমাজ দ্বারা এবং নিগৃহীত হয়েছেন। আমি সেই সকল মানুষের কাছে পুরুষ সমাজের হয়ে আমি তাদের কাছে বিনীতভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। খালেদ ভাই, আমি যেটা মনে করি এটা কোনো রাজনৈতিক ব্যাপার না। এটা হচ্ছে মানুষ যখন মনুষ্যত্ব হারিয়ে পশুত্ব বহন করে তখনই এই ঘটনাগুলির সৃষ্টি হয় এবং এই ঘটনা আজকে থেকে না আদিম যুগ থেকেই ঘটে আসছে। বাট বিষয় যেটা হচ্ছে যে যাদের উপরে ঘটছে তাদের যে আত্মচিৎকার, তাদের যে মানে মনের ভিতরে ক্ষোভ, তাদের যে সম্ভ্রমহানি, যে কতটুকু নির্দয়ভাবে তাদেরকে ধর্ষিত হতে হয়, যার কারণে অধিকাংশ ধর্ষিতাই কিন্তু শেষ পর্যন্ত নিজের জীবনটাকেই ছেড়ে দিতে হয় এবং অনেকেই শুধু ধর্ষিত তো দূরের কথা, ইভটিজিংয়ের কারণেও কিন্তু পৃথিবীতে বহু মানুষকে এবং বাংলাদেশেও আমরা দেখেছি অনেকে কিন্তু আত্মহত্যার পথও বেছে নিতে হয়। তো সেইখানে এই দায় থেকে আমি মনে করি আমরা যারা সমাজের সচেতন মানুষ, আমি আপনি সকলেই যারা আমরা মনে করি যে এই সমাজের কাছে আমরা দায়বদ্ধ, আমরা মনে করি এই দায় থেকে আমরা কেউই সংসদ সদস্যই হই, মন্ত্রী হই, কিংবা সাংবাদিক হই, কিংবা সাধারণ মানুষই হই, এই দায় থেকে কিন্তু আমরা কেউই মুক্ত না। আমি বিশেষ না, সেটি আপনি ঠিকই বলেছেন সাহেব, আমি আপনার বক্তব্যের সাথে একমত। কিন্তু এই যে মানুষের যে আপনি বলছিলেন যে পাশবিক বা পশুর মতো হয়ে যাওয়া, সেই প্রক্রিয়াটার ক্ষেত্রে আমরা যদি দেখি যে মানুষ হইতে পারে, যে আপনার কথা ঠিক যে মানুষের মধ্যে অনেকেই অপরাধ প্রবণ, কিন্তু ক্রমাগত অপরাধ সংগঠনের সাথে ক্ষমতার একটা সরাসরি যোগসূত্র রয়েছে সাহেব ভাই। অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে অভিযুক্তদের আস্ফালন আমরা দেখতে পাচ্ছি এবং ভাবছে অপরাধ বড় হলেও তারা পার পেয়ে যেতে পারবে। আপনি এই বিষয়ে যদি একটু মন্তব্য করেন। আপনি দেখবেন যে যারা অপরাধ করছে, মানুষ অপরাধ করবে, অপরাধ করে লুকিয়ে থাকবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেকে অপরাধ করে বুক ফুলিয়ে হাঁটছে, আরো বড় অপরাধের হুমকি দিচ্ছে, বেরিয়ে আসছে। সেই আস্ফালনের আপনি কি মন্তব্য করবেন? এবং অনেকেই বলছে যে এর সাথে ক্ষমতার একটা সরাসরি সম্পৃক্ততা। আমি আপনার সাথে একেবারে দ্বিমত করবো না খালেদ ভাই। হ্যাঁ, এর সাথে আজকেও দেখলাম যে আজারবাইজানে লাখ লক্ষ মানুষ মাঠে নেমেছে, হাজার হাজার মেয়ে মাঠে নেমেছে। কেন? একজন কিশোরীকে ধর্ষণ করে তাকে পুড়িয়ে মেরে ফেলা হয়েছে। হ্যাঁ, তো এই যে আমি এই স্ট্যাটিস্টিক্সটা যদি আমি এখন আমেরিকা, ইউরোপ সব জায়গায় নেই, আমি যদি এটাকে জাস্টিফাই করতে চাই যে তার জন্য বাংলাদেশে এটা হবে, আমি কিন্তু সেই ধরনের মানুষ না। কারণ আমার সেটা বলা হবে, আমি তাহলে সমান অপরাধী হয়ে যাব। যে ধর্ষণ করছে তাকে ইনডাইরেক্টলি আর ডাইরেক্টলি আমার সাপোর্ট দেওয়া হবে বলে আমি মনে করি। আর ক্ষমতার দাম্ভিকতা একটা জিনিস, এটা কিন্তু সত্য। আমি একটা জিনিস আপনাকে খুব পরিষ্কারভাবে একটু জানাতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রী একটা মেসেজ দিয়েছেন জাতির জনকের কন্যা শেখ হাসিনা। উনি বলেছেন, যেটা আমাদের কাছে বলেছেন কয়েকদিনের মধ্যেই, যেটা বলেছেন খুব পরিষ্কার কথা, আমার ভালো লেগেছে কথাটা, যে যারা অপকর্ম করে, হ্যাঁ, সে যদি সাধারণ মানুষ হয় সে দেশ ও জাতির শত্রু। আর যারা অপকর্ম করে কিংবা আমার দলের নাম ব্যবহার করে সে দেশ এবং জাতির শত্রু, আমার দলের শত্রু এবং আমার ব্যক্তিগত শত্রু। এই কথাটা উনি খুব পরিষ্কারভাবে একটা মেসেজ আমাদেরকে দিয়েছেন। এখন বিষয়টা হচ্ছে যে রাজনীতিটা নাম ব্যবহার যারা করছে, এই কারণে আমরা যারা রাজনীতিটাকে একটা মহৎ কাজ হিসেবে বেছে নিয়েছি, আমরা মনে করেছি এটা মানুষের সেবা করার একটা পন্থা। আমরা যারা রাজনীতিতে এসেছিলাম একটা দাবি নিয়েই এসেছিলাম। আমরা যখন খালেদ ভাই রাজনীতি করতে এসেছি 14 বছর বয়সে, 1975 সনের সেপ্টেম্বর মাস থেকে মার খাওয়া শুরু হয়েছে, তখন কিন্তু এই চিন্তা করে আসি নাই যে আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় আসবো। এই চিন্তাও করে আমরা আসি নাই যে কিন্তু 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 সাহেব ভাই, আমি একটু সাহেব ভাই আপনাকে আপনার অনুমতি নিয়ে আমি একটু মাঝখান থেকে আপনাকে থামাই। আপনি কিন্তু বলছেন যে যে আসলে একটি মেসেজ দেওয়া হয়েছে যে যারা অপরাধ করবে, অপকর্ম করবে, তারা দেশ, জাতি, দল সবাই শত্রু। কিন্তু আপনার কাছে কি মনে হয় যারা এই অপকর্ম করছে, যারা ক্ষমতার পাশে থেকেও সেই দাম্ভিকতা দেখাচ্ছে, আস্ফালন করছে এবং বিশেষ করে তৃণমূল পর্যায়ে তাদের এই সাহসের উৎসটা
তারা কেন মনে করছে তারা অপরাধ করে পার পেয়ে এই যাবে? ব্যাপারটাকে আমি এভাবে বলি, আমি অ্যাকচুয়ালি খালেদ ভাই গত 20-25 দিন ধরে আমার উপরে খুব ট্রমা গেছে। আমার পুরো পরিবার করোনায় আক্রান্ত হয়েছিলেন, আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে এখন মুক্ত হয়েছেন, কিন্তু সম্পূর্ণ শারীরিক সুস্থ হন নাই। তো আমি গত 3-4 দিন ধরেই মিডিয়ার সাথে কথা বলছি, তার আগে আমি কথা বলতেও পারিনি। এবং তখন আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সাহেবকে এবং আইজিপি সাহেবকে ফোন করেছিলাম। আমি আপনি যে কথাটা বলেছেন ঠিক একই প্রশ্ন আমি করেছিলাম যে আমাকে যখন জিজ্ঞেস করা হবে আমার উত্তরটা কি হবে। এবং স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব এবং আইজিপি সাহেব আমাকে একটা প্রশ্নের উত্তর সরাসরি দিয়েছেন যে দেখেন, এবং আইজিপি সাহেব খুব সুন্দর করেই দিয়েছেন উত্তরটা, যে উনি একটা কথা বললেন যে শামীম ভাই একটা কথা আমরা বলতে চাই খুব পরিষ্কারভাবে, যে আমাদের বিভাগ আছে কয়েকটি বিভাগ, এবং এর মধ্যে একটা আছে আমাদের নির্বাহী বিভাগ এবং একটা আছে বিচার বিভাগ। আপনি নিজেও বিচার বিভাগের লোক খালেদ ভাই, আপনি ম্যাজিস্ট্রেসি করেছেন, আপনি আইন সম্বন্ধে আমার চেয়ে অনেক বেশি জানেন এবং আমি বুঝেন এবং জ্ঞানও রাখেন, আমি বিশ্বাস করি। সেখানে উনি বলেছেন যে নির্বাহী বিভাগ আমরা যারা আছি, যে এই সময় যারা বিশেষ করে ধর্ষণের ঘটনাটা কিংবা অন্য যেই ঘটনাগুলি রিসেন্টলি ঘটেছে যেগুলি জাতির বিবেককে নাড়াচাড়া দিয়েছে, ধরেন আপনি করোনাকালে দুর্নীতি কিংবা এই ধর্ষণ, হ্যাঁ এই ধরনের কথাগুলি যেগুলি হয়েছে, যে সেইখানে কেউ যারা ঘটনার প্রকৃত অপরাধী তারা কেউ পার পেয়েছে কিনা, আমি সেই প্রশ্নটি তাদের করেছি, বলেছিলাম যে পার পেয়েছে কিনা। আমাকে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় ব্যর্থহীন কণ্ঠে বলেছেন শামীম ভাই আমরা কাউকে ছাড় দিই নেই, নেত্রীর নির্দেশ আছে, আমরা ছাড় দিব না। আর আইজিপি সাহেব আরেকটা কথা সুন্দর বলে, শামীম ভাই আমি একটু মাঝখান থেকে বলি যে অপরাধী যাদের কথা সামাজিক মাধ্যমগুলিতে আসছে, গণমাধ্যমে আসছে, তাদের অনেকে হয়তো পার পায় নাই, কিন্তু অপরাধ বিজ্ঞান এবং যোগাযোগের একজন মানে ছাত্র হিসাবে বা একজন সেই জায়গায় কিন্তু আমি দেখেছি যতগুলি ঘটনা সাধারণত একটা সমাজে ঘটে তার 20 ভাগের 1 ভাগ মাত্র পত্রপত্রিকা আসে, তারও একটি ভাগ মাত্রই হচ্ছে যে আলোচনায় আসে। তাহলে আমরা যে বিপুল অপরাধকে আসলে আমরা সামনেই দেখতে পাচ্ছি না, সেই বিপুল অপরাধের জায়গা থেকে কি আপনি এটি বলতে পারেন যে আমরা বলবো যে এই এই অপরাধ কর্মটি হচ্ছে কিন্তু তার বিচার হচ্ছে, কারণ সেই অপরাধ কর্মটি আলোচনায় আসছে না, পত্রপত্রিকা আসে না, যেগুলি পত্রপত্রিকা আসে আলোচনায় আসছে সেগুলি নিয়ে আপনারা কথা বলছেন বা আপনারা